আজকের এই ভিডিও লেকচারে আমরা ক্লাস 9 এর জীব সংগঠনের স্তর চ্যাপ্টারের যে কোষ প্রাচীর ও কোষ পর্দা টপিকটা রয়েছে এইটাকে কভার করব। তো দেখে নেওয়া যাক যে উদ্ভিদ কোষের বাইরে যে কোষ প্রাচীর থাকে সেই কোষ প্রাচীরের গঠনটা সাধারণত কেমন হয়। শুধু উদ্ভিদ কোষ নয়, এই কোষ প্রাচীর কোথায় কোথায় থাকে। উদ্ভিদ কোষের বাইরে যেমন কোষ প্রাচীর থাকে তেমনি ফানজাই বা ছত্রাকেও কিন্তু কোষ প্রাচীর থাকে। এছাড়াও ব্যাকটেরিয়া কোষের বাইরেও কিন্তু কোষ প্রাচীর থাকে, ব্যাকটেরিয়া কোষের বাইরে। তো এই উদ্ভিদ কোষ, ছত্রাক, ব্যাকটেরিয়া প্রত্যেকের বাইরে যে কোষ প্রাচীরটা থাকে সেই কোষ প্রাচীরের গঠনটা কিন্তু একটু আলাদা হয়। যেমন উদ্ভিদ কোষে যে কোষ প্রাচীরটা থাকে সেই কোষ প্রাচীরটা সাধারণত সেলুলোজ দ্বারা তৈরি হয়। ছত্রাকের যেটা থাকে সেটা সাধারণত কাইটিন দ্বারা তৈরি হয় এবং ব্যাকটেরিয়ার বাইরে যে কোষ প্রাচীরটা থাকে সেটা পেপটাইডোগ্লাইকন নামক কোষ প্রাচীর দ্বারা তৈরি হয়। মানে কোষ প্রাচীরের উপাদানটা হচ্ছে পেপটাইডোগ্লাইকন। তো এখানে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে উদ্ভিদ কোষ। উদ্ভিদ কোষের যে কোষ প্রাচীর থাকে সেই কোষ প্রাচীরটার গঠন সম্পর্কে আমরা আলোচনা করব। প্রত্যেকটা জিনিসের আমরা আণুবীক্ষণিক গঠন আলোচনা করব এবং কাজ নিয়ে আলোচনা করব। তাহলে উদ্ভিদ কোষের যে কোষ প্রাচীর রয়েছে এই কোষ প্রাচীরের গঠনটা কিরকম এবং কাজ কিরকম, এইটা আমাদের ভালোভাবে ক্রিস্টাল ক্লিয়ার একদম কনসেপ্টটাকে রাখতে হবে। এবং এখান থেকে যদি কোনো এমসিকিউ আসে, অবশ্যই এখান থেকে বিভিন্ন রকমের এমসিকিউ আছে, সেগুলো আমি আলোচনা করব। সেইগুলো এখান থেকে আমাদের বুঝে নিতে হবে খুব ভালো করে। তাহলে দেখা যাক উদ্ভিদ কোষের বাইরে যে কোষ প্রাচীরটা রয়েছে সেই কোষ প্রাচীরের গঠনটা কিরকম হয়। তাহলে আমরা যদি ধরে নিই এইটা একটা উদ্ভিদ কোষ, এই যে উদ্ভিদ কোষটা আমরা দেখতে পাচ্ছি এই উদ্ভিদ কোষে এইটা হচ্ছে কোষ পর্দা। এই কোষ পর্দার বাইরেও যে একটা প্রাচীর বর্তমান থাকে, এই যে প্রাচীর, এইটা হচ্ছে কোষ প্রাচীর বা সেল ওয়াল। সেলের বাইরে যে ওয়ালটা থাকে সেটা সেল ওয়াল, ঠিক আছে। এই কোষ প্রাচীরটা কিরকম, কোষ প্রাচীরটা সাধারণত মৃত এবং পুরু হয়, মোটা, বেশ মোটা একটা স্ট্রাকচার, বেশ দৃঢ় একটা আবরণ, যেটা কোষকে একটা আবরণ দিয়ে ঢেকে রেখেছে এবং কোষকে বাইরের আঘাত থেকে রক্ষা করছে, ঠিক আছে। প্রাণীতে কিন্তু কোনো কোষ প্রাচীর থাকে না, প্রাণী কোষে কিন্তু কোনো কোষ প্রাচীর থাকে না। এইবার যে কোষ প্রাচীরটা আমরা দেখছি এই কোষ প্রাচীরটার গঠন খুব ভালো করে আমাদের বুঝে নিতে হবে। সাধারণত গঠন যখন আমরা পড়ব এই কোষ প্রাচীরের গঠনে আমরা তিনটে অংশ দেখতে পাই। কি কি? একটা হচ্ছে প্রাথমিক কোষ প্রাচীর, দুই হচ্ছে গৌণ কোষ প্রাচীর এবং মধ্যপর্দা। আচ্ছা, আমরা মধ্যপর্দা থেকে শুরু করব। মধ্যপর্দা, দুই প্রাথমিক প্রাচীর, নাম্বার 3 গৌণ প্রাচীর। কিরকম একটু আমরা ছবির মাধ্যমে বুঝে নিই। তাহলে আমাদের পাশাপাশি দুটো কোষের কোষ প্রাচীর আঁকতে হবে। এই একটা কোষের কোষ প্রাচীর, এইটা কোষের ভেতর দিকটা, এবং পাশে এপাশে আরেকটি ধরে নিলাম আমরা কোষ বর্তমান রয়েছে। তাহলে এই যে দুটো কোষের ভেতরে, সরি দুটো কোষ, এই দুটো কোষের মাঝে যে একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়েছে এই জায়গাটাকে বলা হয় মধ্যপর্দা। মধ্যপর্দা বা মিডিল ল্যামেলি। এই মিডিল ল্যামেলির গঠনটা কিরকম, এটা অবশ্যই দুটো কোষের মধ্যে থাকে। হ্যাঁ, দুটি কোষের মধ্যে থাকে। খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা ক্যালসিয়াম পেকটেট এবং ম্যাগনেসিয়াম পেকটেট দ্বারা তৈরি হয়। ক্যালসিয়াম পেকটেট এবং ম্যাগনেসিয়াম পেকটেট দ্বারা গঠিত। এই হচ্ছে মধ্যপর্দা বা মিডিল ল্যামেলির গঠন। এইবার আমরা নেক্সট যে গঠনটা দেখছি নাম্বার 2, সেটা হচ্ছে প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীর বা প্রাইমারি সেল ওয়াল। প্রাইমারি সেল ওয়াল। প্রাইমারি সেল ওয়ালের গঠন কোন জায়গাটা? প্রাইমারি সেল ওয়াল বা প্রাথমিক প্রাচীর হচ্ছে ঠিক মধ্যপর্দার পরে যে গঠনটা আমরা দেখতে পাই সেইটা হচ্ছে প্রাথমিক কোষ প্রাচীর। এই যে প্রাচীরটা দেখতে পাচ্ছি আমরা, দুটো কোষেই দেখতে পাচ্ছি, এটা হচ্ছে প্রাথমিক কোষ প্রাচীর। তো এই প্রাথমিক কোষ প্রাচীরটা কোথায় থাকে? অবশ্যই মধ্যপর্দার নিচের দিকে থাকে। তাহলে এইটা যদি মধ্যপর্দা হয়, এই জায়গাটা মধ্যপর্দার নিচের দিকে, তাহলে অবস্থান কোথায়? মধ্যপর্দার নিচে। নেক্সট কি?
ওটার গঠন যেমন ক্যালসিয়াম পেকটেট ম্যাগনেসিয়াম পেকটেট দ্বারা গঠিত ছিল মধ্যপর্দা, এটা কিন্তু এমসিকিউ তো আসে। ওকে, তাহলে প্রাথমিক প্রাচীরটা সেলুলোজ দ্বারা তৈরি হয়। কোষ প্রাচীরের যে মেন কম্পোনেন্ট সেলুলোজ, সেই সেলুলোজ দ্বারা গঠিত হয়। শুধু কি সেলুলোজ না, সেলুলোজের পাশাপাশি হেমি সেলুলোজ নামের একটা কার্বোহাইড্রেট থাকে, জটিল শর্করা থাকে, এছাড়া লিগনিন থাকে, সুবেরিন থাকে, এগুলো প্রত্যেকটাই কিন্তু জটিল কার্বোহাইড্রেট। ঠিক আছে, নামগুলো একটু মনে রাখতে হবে। আর এই প্রাথমিক প্রাচীরটা একটু তুলনামূলকভাবে পাতলা আর নরম হয়। আচ্ছা, তাহলে গৌণ প্রাচীর কোনটা? আমরা যে 3 নম্বর লিখেছিলাম, 3 নম্বর গৌণ কোষ প্রাচীর। গৌণ প্রাচীর কোনটা? যেটাকে বলা হচ্ছে সেকেন্ডারি সেল ওয়াল। এটা সব কোষে নয়, বিশেষ কিছু উদ্ভিদ কোষে থাকে। ঠিক আছে, এটাও কি দিয়ে তৈরি হয়? সেলুলোজ দ্বারা তৈরি হয়। ঠিক একইভাবে সেলুলোজ, হেমিসেলুলোজ একই রকম গঠন। হেমিসেলুলোজ, লিগনিন, সুবেরিন দ্বারা গঠিত। ওকে, তো এই হচ্ছে সেকেন্ডারি সেল ওয়াল। গঠনটা কোথায় আছে সেকেন্ডারি সেল ওয়াল? এই যে সেকেন্ডারি সেল ওয়াল আমরা দেখতে পাচ্ছি ভেতরের দিকে যে গঠনটা তৈরি হচ্ছে, এইটা সেকেন্ডারি সেল ওয়াল। ভেতরের দিকে, একদম ভেতরের দিকে যে গঠনটা তৈরি হচ্ছে সেকেন্ডারি সেল ওয়াল। এরপরে কিন্তু কোষ পর্দাটা গঠন হবে, এরপরে কিন্তু কোষ পর্দাটা থাকবে সেকেন্ডারি সেল ওয়াল বা গৌণ প্রাচীরের পর। কোন উদ্ভিদের কোষে এই গৌণ প্রাচীর আবার একটু বয়স্ক হয়ে অন্য একটা প্রাচীর তৈরি করে, সাধারণত ব্যক্তবীজী উদ্ভিদে। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এমসিকিউতে আসে। কি প্রশ্ন বললাম? যে কিছু ব্যক্তবীজী উদ্ভিদে আর একটা সেল ওয়াল দেখা যায়, যেটাকে বলছে টার্সিয়ারি সেল ওয়াল। গৌণ কোষ প্রাচীরের পরেও আর একটা কোষ প্রাচীর, সেটা হচ্ছে প্রগৌণ কোষ প্রাচীর। মানে ব্যাপারটা কিছুই না, ওই যে সেকেন্ডারি সেল ওয়ালটা ছিল, এই যে আমরা দেখছি সেকেন্ডারি সেল ওয়াল, এটারই এক্সটেনশন। এটা যখন বয়স্ক হয়ে যাচ্ছে তখন সেটা প্রগৌণ কোষ প্রাচীর গঠন করছে। ঠিক আছে, আরেকটা তথ্য এখান থেকে জেনে রাখতে হবে, দুটো উদ্ভিদ কোষের মাঝে একটা গঠন তৈরি হয়। হ্যাঁ, একটা সাইটোপ্লাজমিক যে ব্রিজ, মানে এই কোষের সাইটোপ্লাজমের সাথে এই কোষের সাইটোপ্লাজমের একটা ব্রিজ তৈরি হয়, সেতু তৈরি হয়। দুটো উদ্ভিদ কোষের মাঝে একটা সেতুর মতো গঠন তৈরি হয়, এই গঠনটাকে বলা হয় প্লাজমোডেজমাটা। এটাও এমসিকিউ এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। দুটি উদ্ভিদ কোষের মাঝে যে ব্রিজের মতো গঠন দেখা যায়, যার দ্বারা এই কোষের সাইটোপ্লাজমের আদান প্রদান ঘটে বা অন্য কোনো পদার্থের আদান প্রদান ঘটে, সেই গঠনটাকে প্লাজমোডেজমাটা বলা হয়। তাহলে উদ্ভিদ কোষে আমরা তিনটে সাধারণত গঠন দেখতে পাই, এক হচ্ছে মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর এবং গৌণ প্রাচীর। এবং ভীষণ ইম্পর্টেন্ট, মধ্যপর্দা কোন পদার্থ দিয়ে তৈরি? ক্যালসিয়াম পেকটেট ও ম্যাগনেসিয়াম পেকটেট। প্রাথমিক প্রাচীর, গৌণ প্রাচীর খুব সহজ, সেগুলো সাধারণত সেলুলোজ, হেমিসেলুলোজ দ্বারা তৈরি। এখান থেকে কোষ প্রাচীরের যে কাজগুলো, সেই কাজগুলো কি কি পাচ্ছি? কোষ প্রাচীরের মেন কাজ হচ্ছে সংযোগ স্থাপন, একটি কোষ এবং আরেকটি কোষ, পাশাপাশি দুটি কোষের মধ্যে একটা সংযোগ স্থাপন করা, এবং কোষীয় মেটেরিয়ালস যেগুলো রয়েছে সেগুলো আদান প্রদান করা। ঠিক আছে, তাহলে কোষের বিভিন্ন জিনিস আদান প্রদান করা এবং কোষের ভেতরের যে আকৃতিটা, সে আকৃতি প্রদান করা, কোষের একটা নির্দিষ্ট শেপ দেওয়া, আকৃতি প্রদান। এছাড়াও কোষকে একটা সাপোর্ট দেয়, দৃঢ়তা দেয়, যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা। এইগুলো হচ্ছে কোষ প্রাচীরের কাজ। এবার আমরা উদ্ভিদ কোষের যে কোষ পর্দা থাকে, কোষ প্রাচীরের ভেতরে যে কোষ পর্দা থাকে, সেই কোষ পর্দার গঠনটা নিয়ে আলোচনা করব। তো কোষ পর্দা, যেটাকে সাধারণত সেল মেমব্রেন বলা হয় বা প্লাজমা মেমব্রেনও বলা হয়, প্লাজমা পর্দা বলা হয়, এরকম বিভিন্ন নামে অভিহিত করা হয়। তো এই কোষ পর্দা, উদ্ভিদ কোষ হোক বা প্রাণী কোষ হোক, কোষ পর্দার যে গঠনগুলো হয়, সেই গঠনটা আমরা এখানে বিস্তৃত আলোচনা করব। প্রাথমিকভাবে যে বিভিন্ন সায়েন্টিস্টরা কোষ পর্দার বিভিন্ন রকম গঠন বর্ণনা করে গেছে। খুব প্রাচীনকালে প্রথমে বিজ্ঞানী রবার্টসন কোষ পর্দার একটি গঠন বর্ণনা করে, যেটাকে রবার্টসনের মডেল বলা হয়। বিজ্ঞানী
রবার্টসনের কোষ পর্দার মডেল, যেটাকে বলা হয় সাধারণত একক পর্দা মডেল, হ্যাঁ, বা ইউনিট মেমব্রেন মডেল, রবার্টসনের মডেল বা ইউনিট মেমব্রেন মডেল আর একক পর্দা মডেল। তো এই গঠনটা কি রকম ছিল কোষ পর্দার, এই গঠনটা একটু দেখে নেওয়া যাক। এখানে বলেছিলেন যে সজীব কোষের যে কোষ পর্দা, সেই কোষ পর্দা কিন্তু পিএলপি দ্বারা গঠিত, মানে প্রোটিন, লিপিড আর প্রোটিন দ্বারা গঠিত। কোষ পর্দার যে গঠনটা থাকে, যদি কোষ হয়, কোষের বাইরে যে কোষ পর্দাটা হয়, এই কোষ পর্দাটাই আমরা দেখতে পাই কি, একটু যখন জুম করে দেখছি, এটা কোষের ভিতরে, এটা কোষের ভেতরের পোর্শনটা, এবং এই বাইরের দিকে এইটা হচ্ছে প্রোটিন, এখানে দ্বিস্তরীয় লিপিড, এবং নিচে আবার প্রোটিন। তাহলে কোষ পর্দা কি, প্রোটিন, লিপিড, প্রোটিন দ্বারা গঠিত। ঠিক আছে, এই যে গঠনটা প্রোটিন, উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি প্রোটিনের গঠন, এবং নিচের দিকে দেখতে পাচ্ছি প্রোটিনের গঠন, মাঝখানে দ্বিস্তরীয় লিপিড থাকে। তাহলে প্রোটিন উপরের দিকে থাকে, এটা মোটামুটি 20 অ্যাংস্ট্রম, এবং নিচের দিকে যে প্রোটিনের স্তরটা থাকে, এটাও 20 অ্যাংস্ট্রম থাকে। আর মাঝে যে লিপিডের লেয়ারটা থাকে, মাঝে যে লিপিডের লেয়ারটা আমরা দেখতে পাচ্ছি, সেটা 35 অ্যাংস্ট্রম মতো থাকে। ঠিক আছে, তাহলে টোটাল যে পিএলপির মডেলটা, এটা 75 অ্যাংস্ট্রম। এই যে তথ্যটা দেওয়া হলো, এইটা বিজ্ঞানী রবার্টসন বলেছিলেন, আর এটাই বলা হচ্ছে রবার্টসনের একক পর্দা মডেল, যেটা কিনা উপরের দিকে প্রোটিন দ্বারা, উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি প্রোটিন, নিচে প্রোটিন, এবং মাঝখানে দ্বিস্তরীয় লিপিড। ঠিক আছে, দ্বিস্তরীয় লিপিডটা কিরকম থাকে, এই হচ্ছে প্রোটিনের লেয়ার, এই হচ্ছে প্রোটিনের লেয়ার, দুটো প্রোটিনের লেয়ার, মাঝখানে দ্বিস্তরীয় লিপিড, এই হচ্ছে দ্বিস্তরীয় লিপিড, এইটা দ্বিস্তরীয় লিপিড লেয়ার, এবং উপরের দিকে প্রোটিন লেয়ার, নিচের দিকে প্রোটিন লেয়ার, মাঝখানে লিপিড। পিএলপি মডেল, বিজ্ঞানী রবার্টসন। কত সালে? 1959। ঠিক আছে, এমসিকিউ এর জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট যে বিজ্ঞানী মডেলটা বলেছিলেন, কোষ পর্দা সম্পর্কে যে মডেলটা বলেছিলেন, সেটাকে বলা হয় ফ্লুইড মোজাইক মডেল। খুব ইম্পর্টেন্ট, এবং এটা এখনো অ্যাকসেপ্টেড যে মডেলটা, ফ্লুইড মোজাইক মডেল, 1972, বিজ্ঞানী সিঙ্গার অ্যান্ড নিকলসন। সিঙ্গার নিকলসনের ফ্লুইড মোজাইক মডেল বা তরল মোজাইক নকশা কোষ পর্দা সম্পর্কে এই গঠনটা দিয়েছিলেন এই বিজ্ঞানী দ্বারা 1972 সালে। ঠিক আছে, তো এইটা কিরকম গঠন, এই গঠনটা আমরা একটু দেখে নিই। এই গঠনটাই বলা হচ্ছে যে কোষ পর্দা যে লিপিড স্তরটা থাকে, এই যদি লিপিড স্তরটা থাকে, এই লিপিড, দ্বিস্তরীয় লিপিড যেরকম থাকে, ঠিক সেই রকমই এখানেও থাকে। এই যে আমরা দ্বিস্তরীয় লিপিড লেয়ার দেখতে পাচ্ছি, উপরে নিচে এখানে প্রোটিনগুলো কিভাবে থাকে, এইখানে প্রোটিনটা একটু নকশা আকারে থাকে, যেটা হচ্ছে এইভাবে প্রোটিনগুলো লিপিড লেয়ারের মধ্যে গ্রথিত থাকে, বা প্রোটিনগুলো হয়তো এইভাবে লিপিড লেয়ারের ওপর গ্রথিত থাকে। ঠিক আছে, তাহলে প্রোটিনগুলো কিন্তু আমরা দুভাবে দেখতে পাচ্ছি, একটা একদম লিপিড স্তরটাকে ভেদ করে যাচ্ছে, অন্তর্নিহিত প্রোটিন, হ্যাঁ, আর একটা উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে বহিস্থ প্রোটিন, বহিস্থ হিসাবে থাকছে। তাহলে এখানে আমরা দু ধরনের প্রোটিন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে বহিস্থ প্রোটিন এবং অন্তর্নিহিত প্রোটিন বা অন্তস্থ প্রোটিন। এবং এখানে এই লিপিডের স্তরটাকে বলা হচ্ছে সমুদ্রের ভাসমান বরফের মতো। লিপিডটাকে কিসের সাথে তুলনা করা হচ্ছে? সমুদ্রের ভাসমান বরফের মতো। প্রাচীনকালে বা সমুদ্রে যখন বরফটা ভাসে, তখন যেরকম হয় নকশাটা, ঠিক সেই রকম এখানে বোঝানো হচ্ছে। আর এই যে লিপিড স্তর, এই ভাসমান বরফের মতো যে লিপিড স্তরটা আমরা দেখতে পাচ্ছি, এই লিপিড স্তরের মধ্যে আমরা প্রোটিনগুলোকে দেখতে পাচ্ছি
মোজাইকের মতো গঠন তৈরি করেছে। এখানে প্রোটিনগুলো ঠিক যেমন একটা ফ্লোরে আমরা দেখতে পাই মোজাইকের বিভিন্ন নকশা দেখতে পাই, এখানে এই ফ্লোরটা হচ্ছে লিপিডের ফ্লোর, এবং এই যে নকশাটা, এই নকশাগুলো তৈরি করে দিচ্ছে বহিস্থ এবং অন্তঃস্থ প্রোটিনটা। ঠিক আছে, এই ব্যাপারটা এখানে বোঝাতে চেয়েছিলেন সিঙ্গার নিকলসন। তাহলে এখানে প্রোটিন অণুগুলো কি হচ্ছে, প্রোটিনগুলি মোজাইকের মতো গঠন তৈরি করেছে, যেটা গ্রথিত আছে কোথায়, লিপিডে, লিপিড স্তরে। তো এখানে আমরা লিপিড স্তরটা নিয়ে একটু ভালো করে ডিটেলসে একটু আলোচনা করে দিই। এই যে আমরা লিপিড স্তরটা দেখতে পাচ্ছি, এখানে লিপিড স্তরে আমরা এই রকম লিপিডের কিছু অণু এঁকেছি। ঠিক আছে, এই রকম কিছু আমরা অণু এঁকেছি। তো এইখানে লিপিডের দুটো অংশ দেখতে পাচ্ছি, একটা হেড পোর্শন, একটা টেল পোর্শন। যে হেডটা দেখতে পাচ্ছি আমরা, সেটাকে বলা হয় জলাকোষী, জলাকোষী মস্তক অংশ। এবং যে টেল পোর্শনটা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় জল বিকোষী টেল, জল বিকোষী টেল পার্ট। ঠিক আছে, তাহলে এই জায়গাটাকে জলাকোষী বা হাইড্রোফিলিক, আর এই জায়গাটাকে বলা হচ্ছে, নিচের দিকটাকে বলা হচ্ছে হাইড্রোফোবিক। ঠিক আছে, তাহলে লিপিডের যে অণুগুলো হাইড্রোফোবিক এবং হাইড্রোফিলিক দুটো পার্ট নিয়ে তৈরি হয়, জলাকোষী মস্তক অংশ এবং জল বিকোষী লেজ অংশ বা টেল পার্ট, এই দুটো অংশ নিয়ে লিপিডের বাইলেয়ারটা তৈরি হয়েছে। লিপিডের বাইলেয়ার মানে লিপিডের দ্বিতীয় দ্বিস্তর, লিপিডের যে দ্বিস্তর, সেই দ্বিস্তরটা তৈরি হয়েছে। আর প্রোটিনগুলো আমরা কি রকম প্রোটিন পেয়েছি, আমরা প্রোটিনগুলো পেয়েছি গ্লোবিউলার প্রোটিন বা বহিস্থ প্রোটিন এবং অন্তঃস্থ প্রোটিন। তাহলে প্রোটিনের ভাগগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, এইখানে এমসিকিউ আসে যে কোষ পর্দায় কি কি থাকে, অবশ্যই প্রোটিন থাকে, লিপিড থাকে, এবং এখন যে কোশ্চেনটা দেওয়া হচ্ছে কোন ধরনের লিপিড থাকে, তাহলে তার আনসারটা কি হবে, কোষ পর্দায় যে বিশেষ লিপিড থাকে সেটার নাম হচ্ছে ফসফোলিপিড। ফসফোলিপিড মানে লিপিডের উপরে ফসফেট গ্রুপ যুক্ত থাকে। তো কোষ পর্দায় কোন ধরনের লিপিড থাকে, কোষ পর্দায় ফসফোলিপিড বর্তমান থাকে। তাহলে কোষ পর্দার কাজগুলো দেখে নেওয়া যাক, কি কি কাজ করে কোষ পর্দা। ঠিক একইভাবে কোষের ভেতরের যে মেটেরিয়ালস গুলো সেটাকে রক্ষা করা অবশ্যই কোষ পর্দার কাজ হবে। আকৃতি প্রদান করা, কোষকে একটা নির্দিষ্ট আকৃতি দেওয়া, শেপ দেওয়া। কোষ পর্দাটা একটা প্রভেদক বেদ্য পর্দা হিসেবে কাজ করে, সংযোগ স্থাপনে কাজ করে, এই বিভিন্ন কাজগুলো করে থাকে। ঠিক আছে, কোষের বাইরে থেকে কোনো মেটেরিয়ালস নেওয়া বা কোষের ভেতর থেকে কোনো মেটেরিয়ালস বাইরে বের করে দেওয়া, সেই যে দুটো পদ্ধতি করে, যেটা হচ্ছে পিনোসাইটোসিস, পিনোসাইটোসিস এবং ফ্যাগোসাইটোসিস। পিনোসাইটোসিস হচ্ছে তরল পদার্থকে কোষের ভেতরে নেওয়া, আর ফ্যাগোসাইটোসিস হচ্ছে কঠিন কোনো পদার্থকে কোষের ভেতরে নেওয়া। এছাড়াও কোষ পর্দার একটা বিশেষ কাজ থাকে, এই কোষ পর্দার বাইরে থেকে কোষ পর্দার কিছু প্রোটিন থাকে, যে প্রোটিনটা গ্রাহক হিসাবে কাজ করে, বাইরের কোনো মলিকিউলস এলো সেটাকে ক্যাচ করলো, হ্যাঁ, এটাকে বলা হয় গ্রাহক। কোষ পর্দার প্রোটিনগুলো গ্রাহক হিসাবে কাজ করে, গ্রাহক বা রিসেপ্টর হিসাবে কাজ করে। এই হচ্ছে কোষ পর্দা সম্পর্কে একটা বেসিক আলোচনা।